শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। দর্শক, আজ আমাদের সাথে যিনি আছেন তিনি বাংলা সঙ্গীতের একজন উজ্জ্বল শিল্পী। তার ইতিবাচক ক্যারিয়ার আমরা বলতে পারি। তিনি অডিও অ্যালবাম এবং প্লেব্যাক করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন, অর্জন করেছেন জনপ্রিয়তা। 1991 সালে প্রেম দাও গান দিয়ে শুরু, এরপর পরবর্তীতে 2019 সাল পর্যন্ত মোট 64টি অডিও গানের অ্যালবাম এবং 70 থেকে 80টির মতো প্লেব্যাক করেছেন তিনি সিনেমার জন্য। যিনি আছেন তিনি এখন পর্যন্ত আমাদের অনেক গান উপহার দিয়েছে, এরই মধ্যে আপনারা বুঝতে পেরেছেন সম্প্রতি তিনি কি কাজ করছেন। তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কাজগুলো নিয়ে আজ কথা হবে তার আগের কাজগুলোর স্মৃতিচারণ নিয়ে, এবং সেই সাথে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা ভাবনা কি সবকিছু জানবো। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক রবি চৌধুরী। শুভেচ্ছা। শুভেচ্ছা। কেমন আছেন? আছি, ভালো আছি। সম্প্রতি কিছু কাজ আপনি করেছেন, মুক্তি পেয়েছে, তার মধ্যে একটি নাম ভীষণ তোলপাড় বলতে পারি নামটি নিয়ে, সেটা হচ্ছে জাতীয় বেয়াদব। তো এই জাতীয় বেয়াদব গানটির ভাবনাটা আসলে শুরুতে শুনতে চাই। এই কিছু নতুন প্রজন্মের সবাই যে খারাপ সেটা বলবো না, তো কিছু কিছু তো আছেই, তাদের জন্যই, যাদের গায়ে লাগবে তাদের জন্য এই গান জাতীয় বেয়াদব। তো একজন কটূক্তি করেছিলেন আমাদের আর সিনিয়র শিল্পীকে, কুমার বিশ্বজিৎ দাদাকে। তখন আমার মনে হলো যে এগুলোকে তো হাত দিয়ে মারা ঠিক হবে না, একটু গান দিয়ে মারলে ভালো হয়। তখন আমার ভাবনায় আসলো যে জাতীয় বেয়াদব, নাম বলছি না, নাম বললে আরও বিখ্যাত হয়ে যাবে। রিয়েলিটি শো থেকে এসছে এরা। আচ্ছা, ওকে। তো সবাই না, সবাই তো খারাপ না, অনেক বিনয়ী ছেলেও আছেন। ওদের আমি নাম দিয়েছি ধার করা গানের গায়িকা গায়ক, মানে নিজের কোনো গান নেই, এটা আমার গানের মধ্যে আছে। ওরা ধার করা গানের গায়িকা গায়ক, নিজেরে ভাবে নায়িকা নায়ক, ভেতরে তো কিছু নাই, শুধু সারেগামার সাইনবোর্ডটাই রিয়েলিটির সাইনবোর্ডটাই। তো আমি লিখেছি যে আমি এখনো গান শিখতে চাই, এত বছর পরেও। 3 যুগ হয়ে গেছে কেরিয়ার, শেখার শেষ নেই। আসলে আমাদের জীবনটা খুব ছোট্ট, আমাদেরকে দেখে মানুষ শিখবে আসলে। হ্যাঁ, বিহেভিয়ার থেকে শুরু করে আমরা যদি কারো গায়ে হাত তুলি, এই 2 দিন আগে দেখলাম, এই গতকালকেই নাকি আবার আরেকজন ওভার চালককে সে মারধর করলো মদ্যপান করে। হ্যাঁ, মদ্যপান করে সবাই, মিডিয়াতে করে, মিডিয়ার বাইরেও করে, কিন্তু আপনাকে সংযত থাকতে হবে তো না। আচ্ছা, তো সেই ভাবনা থেকে আপনি আসলে এই গানটি তৈরি করেছেন এবং রিলিজ করেছেন, তারপর দর্শক প্রতিক্রিয়া। মানে গান দিয়ে মেরেছি আর কি। ওকে, গান দিয়ে মারতে চেয়েছেন, টার্গেটেড গান না। ওকে, তো দর্শকের প্রতিক্রিয়ার ব্যাপারে যদি একটু আসি, যে অনেকে ইতিবাচক বলছেন, অনেকে একটু নেতিবাচকভাবে সাড়া দিয়েছেন, তো দুটি মিলে আপনার প্রতিক্রিয়া কেমন? মানে আপনি কিভাবে রেসপন্স করছেন এই বিষয়গুলো? মানুষ সবসময় ভালোর সঙ্গেই থাকে বেসিক্যালি। হ্যাঁ, ভালো মন্দ দুটোই আছে আমাদের সমাজে, কিন্তু আমরা সবসময় ভালোর সাথে থাকতে চাই। সবাই কি থাকতে চায়? সবাইকে ভালো, কেউ থাকে কেউ থাকে না। যখনই ভাবে যে আমরা 2 দিন পরেই থাকবো না পৃথিবীতে, তখন হয়তো ভালো কাজ করে, আল্লাহকে ডাকে। আর যখনই সে জ্ঞান হারিয়ে ফেলে, ঘুরে থাকে কিছু পপুলারিটি, এটা তো পপুলারিটি আমরা দেখে এসেছি 90 দশক। অনেক মেয়ে আমার জন্য হাত কেটেছে, ঘর থেকে বেরিয়ে গেছে, এবং স্টেজে, ইটালিতে আমাকে স্টেজে গিয়ে একদম, আমি ভেবেছি আমাকে গান রিকোয়েস্ট করতে এসে চুমা দিয়ে দিল। হ্যাঁ, এটা ইটালির কথা বলছো, আরও 10 বছর আগে। তো এটা থাকবেই, এই পপুলারিটি দেখেছি আমি এখানে। আমি আসলে গান করি বলে গান গায়ক, এটা অনেক বড় ব্যাপার না। আমি তাহলে অন্য কাজ করতাম, ব্যবসায়ী হতাম, বা আলু পটল বিক্রি করতাম যদি গান না করতাম। তো গান আপনি গাইতে পারেন, এটা অহংকার করার কিছু নেই। ওকে, সো এইখানে একটি প্রশ্ন থেকে যায় যে আপনি যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেকগুলো বছর ধরে আছেন এবং অনেক, যেটা বলছিলাম, যে ইতিবাচকতা ছড়িয়েছেন আপনি আপনার কাজের মধ্য দিয়ে, সেটি আপনার অসংখ্য অডিও অ্যালবামের গান আমরা শুনি, কিংবা আপনার প্লেব্যাকের গানগুলো শুনি। আবার সিনেমার জন্য আপনি তো আবার শিক্ষামূলক গানও গিয়েছি, যেমন যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সেরকম গান আমি গিয়েছি। পুত্র এখন বসাওয়ালা,
যেটা গাজী মাজহারুল আনোয়ার আমার জন্য লিখেছেন, এটা সিনেমাও হয়েছে, যেটার সঙ্গীত পরিচালক হিসেবে আমি কাজ করেছি। পুরো গানই গাজী ভাইয়ের লেখা। শ্রদ্ধেয় গাজী ভাইকে খুব মনে পড়ছে আমার এই মুহূর্তে। উনি আমার জন্য অনেক ব্যতিক্রমধর্মী গান লিখেছেন, যেমন আমি আবার যদি জন্ম নিই মন্ত্রী হব না। তারপর শৈশব কৈশোর গেল, যৌবন বুঝি যায়, প্রৌঢ় হব বৃদ্ধ হব ভুলব না তোমায়। কি সুন্দর সুন্দর গান। আমাকে উনি নিজে থেকে ফোন করে বলতেন, আসো রবি, আমাকে নিয়ে আরও কিছু লিখিয়ে নাও তুমি। কেন এটা বলছেন? বলে যে না, আমি তো নাও থাকতে পারি, শরীর জানান দেয় যে আমি থাকবো না। এই জিনিসটা, এটা ভেবে আমার খুব খারাপ লাগে গাজী ভাইয়ের জন্য। সত্যি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার চলে যাওয়া আমাদের জন্য আসলে কত বড় ক্ষতি, আসলে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। তার সাথে আপনার সুসম্পর্কের ব্যাপারটিও আমরা জানি, আমাদের কাছে কিছু ছবি আছে, তার সাথে আমরা স্ক্রিনে একটু দেখতে পারছি সেই ছবিটা, এবং সম্পর্কের আসলে গভীরতা কোনো ছবি প্রকাশ করতে না পারলেও আপনাদের যে গানের ভাবনা এবং সেই গানে ফুটিয়ে তোলা সেই ভাবটা, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি সব সময়। সো ওই জায়গাটাই বলছিলাম, সিনিয়র শিল্পী হিসেবে কথাটা, প্রশ্নটি এমন ছিল যে সিনিয়র শিল্পী হিসেবে এতগুলো কাজ করার পর এখন এই সময় এসে দায়বদ্ধতার তো কিছু জায়গা থাকে, সেই দায়ের জায়গা থেকে জাতীয় বেয়াদব গান, সেটি কি কিছুটা সাংঘর্ষিক হতে পারে, কি মনে হয়? এটা কিছুটা তো হবে নিশ্চয়ই। অনেকে আমাকে দেখলে মানে একটু অ্যানিজি ফিল করে যে আমার বেয়াদবি হচ্ছে নাকি, এরকম একটা ভাব দেখি নতুন প্রজন্মের কাছে। কিন্তু না, আমার সঙ্গে এরকম বিহেভ কেউ করে না, আর করলেও সেটা তার পার্সোনাল। ওকে ওকে। তো গান নির্মাণ করার সময় যদি আপনি নিজের দায়ের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে নতুন রিলিজের ক্ষেত্রে এই দায়টিকে আসলে আপনি কিভাবে প্রতিফলিত করছেন? এই গানটা কিন্তু এ সময়ে এসে আবার কাজে লেগেছে আমার, এই যে জাতীয় বেয়াদবটা। মানে আমেরিকায় থাকে একটা গায়িকা, আমি নাম বলবো না, এটা ডাইনিও বলা চলে, মিডিয়ার ক্যান্সার এরা মিডিয়া সবাই চেনে তাদেরকে। কানাডাতে আমার একটা শো কনফার্ম হলো, তা আমি জানি যে শোতে আমি যাচ্ছি অগাস্টে। পরে দেখি, আচ্ছা, পরে যখন আমি পোস্টারে দেখলাম ছবি এই আছে, তা আমি আবার চিন্তা করলাম যে আমি নাও থাকতে পারি, কারণ এখানে যার ছবি দেখছি, যার স্পন্সর, এখানে সব এটা মানে জোট আর কি। হ্যাঁ, মিডিয়াতে তুমি বুঝো এটা দুটোই চলে। আপনি সিন্ডিকেটের কথা বলছেন? সিন্ডিকেট না, শুধু মিডিয়াতে মেয়েদের ব্যাপারে একটু বেশি সহজ। আচ্ছা, আমাদের অনেক কষ্ট হয়েছে আসতে, রবি চৌধুরী হতে কষ্ট হয়েছে। মেয়েদের একটু সহজ, ওদের স্পন্সর পাওয়া যায়। হ্যাঁ, সব তো খুলে বলার আমার দরকার নেই। তো পরে দেখি সত্যি আমি ওই শোতে নেই, ঠিক আছে। তখন আমি রাগ করে রাত্রেবেলা একদম ইচ্ছে মতো আর কি, কারণ ওই গায়িকাকে আমি অনেক জায়গায় সুযোগ দিয়েছি, কাতারে নিয়ে গেছি, তারপরে মিডিয়াতে অনেক জায়গায় প্রিয় হানিফ সংকেতকে রিকোয়েস্ট করছি তার জন্য, তাই সেও। আচ্ছা, আমরা ব্যক্তিগত আক্রমণের জায়গায় না যাই, যেহেতু আমরা নতুন কাজ নিয়ে কথা বলছি, গান নিয়ে এটাই মানে সেও জাতীয় বেয়াদব। আচ্ছা, তো যেটি নিয়ে কথা বলছি, দর্শকদের মনে হয় আগ্রহ বেড়ে চলছে যে যারা শুনেনি তারা কোন গানটির কথা বলছে, তাই সেই আগ্রহ থেকে আমরা গানটির কিছু অংশ এখন দেখে আসতে চাই। একদম, চলুন প্রিয় দর্শক, গান শিখতে চাই। সত্যি, এবং আপনার কাছ থেকেও আমরা শিখতে চাই, নতুন প্রজন্ম শিখতে চাই। অনেক ধন্যবাদ। আমরা আরেকটি গান নিয়ে শুনতে চাই, যে সম্প্রতি এই গান ছাড়াও আপনি গজল নিয়ে কাজ করছেন। তো হঠাৎ এমন গজল নিয়ে ভাবনা এবং নতুন গান তৈরি করার চিন্তা? আসলে আমি একদম শুরু থেকেই, ছোটবেলা থেকে, মানে যখন আমি মিডল ইস্টে যাই, সৌদি আরবে একসময় যাওয়া হয়েছে আমার, তখন আমি গজলের প্রেমে পড়ে যাই। আচ্ছা, উস্তাদ মেহেদী হাসান, গুলাম আলী, তারপর জগজিৎ সিং, হরিহরন, হ্যাঁ, ওনাদের বাড়ি গুলাম আলী খাঁ, এটা অনেক বড় বড় ব্যাপার। যদিও এগুলো আমার ভেতরে আছে আর কি, ভেতরে গাইতে ইচ্ছে করে। তখন এর মধ্যে আমার ইউটিউব চ্যানেলে অনেক, যেমন উস্তাদ মেহেদী হাসানকে আমি ট্রিবিউট করেছি, উস্তাদ গুলাম আলীর গানও গেয়েছি, জগজিৎ সিং গেয়েছি। পরে মনে হলো যে নিজের কেন গজল থাকবে না। ইন্টারন্যাশনালি তোমাকে যদি কারো কানেকশন চাও, বা এটা লাগবেই। আর গানের কোনো ভাষা নেই আমি মনে করি, কারণ আমেরিকা গিয়ে আমি গজল নাইট করেছি, যেখানে পাকিস্তানি, ইন্ডিয়ান ওরাই এনজয় করেছে আমার গান, একটা বাংলা গানও আমি গাইনি। আচ্ছা, আগামী বৃহস্পতিবার, মানে এই বৃহস্পতিবারই আপনার নতুন গজলটি রিলিজ হচ্ছে, कैसे बुलाऊं उसे, আমার গানের টাইটেল। এই গানটা লিখেছেন আমার জন্য সৈয়দ আমিনুল ইসলাম বেজান, উনি প্রয়াত হয়েছেন, আমার দুলাভাই ছিলেন।
তো আমার টিউনে বেশ কিছু গান উনি আমার জন্য লিখেছেন। তো এর মধ্যে আমার শ্রদ্ধেয় রুনা লায়লা আপাও সম্মতি জানিয়েছেন যে একটা গান, একটা গজল আমার সঙ্গে গাইবেন। সেটা এখনো কাজ চলছে আর কি। আচ্ছা, সেটা আমরা আগামীতে পাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এই গানটি সম্পর্কে আরেকটু বিস্তারিত শুনতে চাই। কোথায় রিলিজ হচ্ছে বা গানটি এটা আমার তৈরি করছেন কত সময় ধরে? আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, সেটার কি কোনো ভিডিও পাচ্ছি আমরা? ভিডিও স্টুডিওতে বসে গিয়েছি আমি। আচ্ছা, স্টুডিওতে বসে। হ্যাঁ, তো গান যদি ভালো হয় না, তুমি এটা যেখানেই এত মানে আয়োজন করে ভিডিও করতে হবে সেরকম ব্যাপার না। হ্যাঁ, একটু যদি গান যদি ভালো হয় মানুষ শুনবেই। আচ্ছা, তা আমি স্টুডিও বসে মানে একদম এটা একদম লাইভ গাওয়া, রেকর্ডেড না, এক লাইন করে গাওয়া না। আচ্ছা। कैसे भुलाऊं उसे, हर पल हर दम जिसकी यादें मन को भुलाए, कैसे भुलाऊं उसे। বাহ, দারুণ। আমি এতটুকু লাইন শুনেই আমি যেভাবে মুগ্ধ হয়ে শুনছিলাম, আমি পুরো গানটি শোনার পর দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য আসলে আমরা খুব মুখিয়ে আছি। অনেক অনেক শুভকামনা গজলটির জন্য। গানের যে চর্চার ব্যাপারটা, যেমন এখনো আপনি এত স্মুথলি গান করছেন এবং আগের থেকেই মনে হচ্ছে যে এখনো 10-15 বছর আগেও যেভাবে শুনেছি এখনো তেমনই লাগছে। গানের চর্চাটা প্রতিনিয়ত কিভাবে চালিয়ে যাচ্ছেন? রেওয়াজ কিভাবে করেন? আসলে দিন দিন ভালো গাইতে গাইতে তো মানে গায়ন হয়। গায়ন হয়। হ্যাঁ, যেমন আমার প্রথম অ্যালবাম যখন আমি রেকর্ড করি, আমার মনে আছে 1 ঘন্টার মধ্যে 6টা গান আমি গেয়ে ফেলেছি। কারণ তখন ওই যে সুর লাগছে কি না, কী হচ্ছে, এক্সপ্রেশন, এগুলো ভাবতাম না। এখন এসে এটা ভাবি যে না, এই গানটা, এই লাইনটা আরেকটু ভালো হওয়া উচিত, আরেকটু ভালো হওয়া উচিত। এই ভালো যখন মানে শেষ হয়ে যাবে, আমার হয়ে গেছি, তখন কিন্তু ও শেষ। ভালোর শেষ নেই। আচ্ছা, আপনি রেওয়াজ কতক্ষণ করেন দিনে এখনো? রেওয়াজ তো আগে একসময় কঠিনভাবে করতাম, আর এখন কি আসলে মনে করো একটা এই যে কাপটা পড়ে আছে না, এটা যদি আমি এটা মোছামুছি না করি তাহলে ধুলো জমে যাবে না 2-3 দিন পর। গলার ব্যাপারটাও তাই। তো একটু যদি মানে না সাধো ভয়েসটা, গান গাইলেও কিন্তু হয়। রেওয়াজ, এই প্র্যাকটিস থাকতেই হবে। আচ্ছা, তার মানে এখনো রেগুলার রেওয়াজের মধ্যে আছে, কিন্তু গান আগে নিয়ে বসি, থেকে একটু কম। কারণ স্টুডিও বাসা আমার একই ফ্লোরে। আচ্ছা, আবার কেন জেমের শহরে আবার জেম ঠেলে যেতে হয় না কোথাও। আগে তো একসময় মানে আমাদের মানে বসিয়ে থাকতে হতো, 4 ঘন্টা ভাড়া নিতে হতো অডিও আর্ট স্টুডিওতে। আজমবাবু তো এখানে আছেন, আমাদের কর্মরত, সে জানে। তো এখন সেই ব্যাপারটা না, এখন ঘরে ঘরে স্টুডিও। ওকে। সো গান জানার ব্যাপারও শুনলাম, গান শেখার ব্যাপারও শুনলাম। এখন একটা ইন্টারেস্টিং পার্ট, একটা র্যাপিড ফায়ার রাউন্ড আপনার জন্য আছে। খুব শর্ট কিছু কোয়েশ্চেন, খুব চটজলদি উত্তর দিতে হবে। 1 শব্দে বলতে পারেন বা 1 বাক্যে বলতে পারেন। একদম একদম। ঠিক আছে, আমি শুরুর প্রশ্নটি করতে চাই। গানে বা কথায় আপনার প্রথম ভালোবাসা নিয়ে যদি বলেন, কি বলবেন? একদম গান। আমার গানটাই আমার প্রথম ভালোবাসা, এবং এই গান, প্রথম গান আমার নিজের লেখা গান দিয়ে হিট, আমি মানে সুপার হিট হয়েছে। বেদনার সবটুকু আমাকে দিয়ে, সুখ নিয়ে তুমি ফিরে যাও। প্রথম ভালোবাসা। আচ্ছা, আপনার প্রায় সময় এখন কোন গানটি আপনার প্লেলিস্টে থাকে, সর্বদা শোনেন? এখন গজল। গজল, নতুন গজল নাকি সব ধরনের গজল? সব ধরনের গজল। আচ্ছা, গান লেখা নাকি স্টেজে গান করা, কোনটা সবথেকে বেশি পছন্দ? আবার আরেকবার রিপিট। গান লেখা না স্টেজে গান করা, কোনটি ভালো Stage. লাগে? স্টেজে গান করা। ওকে, যদি আজকের প্রজন্মের কোনো শিল্পীকে হাই ফাইভ দিতে হয় তাহলে কাকে দিবেন? এই প্রজন্মের ন্যান্সি। ন্যান্সি। ওকে, জীবনের সবথেকে বড় প্রাপ্তি? এই যে তোমার সামনে বসে ইন্টারভিউ দিচ্ছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। দর্শকদের সামনে বসে। একদম, লাভ ইউ। আর জীবনের সবথেকে বড় অপ্রাপ্তি? প্রাপ্তি হচ্ছে একটা ভালো গান যদি পেতাম, এই যে গুলাম আলী সাহেবের মতো এরকম চুপকে চুপকে রাত দিন आंसू बहाना याद है, যদি এই গানটা আমার হতো, এই গজলটা, এটি আপনার জীবনের সবথেকে বড় অপ্রাপ্তি। ওকে, ফাইন। এখন যদি চট করে একটা নতুন গজলের সুর বা কোনো গানের কথা করতে বলি, কোন ভাবনাগুলো মাথায় আসবে এখন? এখন আসবে
এখন হয়তো আকাশে উঠছো, এখন তুমি হচ্ছ হিট, মনে রাখবে কালকে হতে হবে আবার চিত। বাহ, গান ছাড়া রবি চৌধুরীর এমন কোন কোন গুণ আছে যেটা আমরা জানি না? আমি খুব নরম মনের একজন মানুষ, যেটা অনেকেই জানে না, হয়তো অনেকে ভাবে, অনেকে ভয় পায় আমার কাছে আসতে। যখন আমার সাথে মেশে তখন বুঝে মানুষটা ভালো। আপনি খুব মিশুক। এবং আমার শত্রুরাও আমাকে বলে লোকটা ভালো, মানুষটা ভালো। বাহ, ফ্যাশন স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি কাকে ফলো করেন? হ্যাঁ, আপাতত তো আমাদের আমাকে সবাই কুমার শানু বাপ্পিদার সাথে তুলনা করে, যে গোল টোল পরে আছি সব আংটির জন্য। না, এটা সেম আংটি তো। আচ্ছা, একটা রুবি এটা পড়তে বলেছেন একজন স্ট্রোলজার, ওটা সঙ্গীত পরিচালক, উনি প্রফেশনালি স্ট্রোলজার না, ওই নচিকেতার সঙ্গে এসেছিল, তখন আমার হাত দেখে বললো যে এই পাত্রগুলো নাও, মানে তোমার আমার কাছ থেকে নিতে হবে সেরকম না, বাইরে থেকে। তখন রুবি গোমেদ এগুলি পড়ি আমি। আর গোল্ড এটা আমাদের শানু দাদা সেম, তারও আছে, আমার আছে এই সেটটা। ইন্ডাস্ট্রিতে কি কখনো কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে? একদম না, রিজিক আল্লাহর হাতে। আমার জন্য যেটা উনি বাটন করে রেখেছেন, যেটা আমার ভাগ্যে আছে, এটা সেটা হবেই। জীবনের এই পর্যায়ে বা ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আপনার এখন সব থেকে বড় স্বপ্ন কি? স্বপ্ন আমার মানুষকে মানে বলতে ইচ্ছে করে, যে বলি সবসময়, প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না। এটাই আপনার সব থেকে বড় স্বপ্ন এখন এই সময় এসে? মানুষকে বোঝানো। যেমন আমি নামাজ মাঝে মাঝে পড়ি, আমি একটা এটাও গজলের পর্যায়েই পড়ে। আমাকে একদিন একটা মাহফিলে দাওয়াত দিয়েছিল তফসির, তখন যখন আমি গেছি তখন সব পাবলিক আমার দিকে তাকাচ্ছে। তখন হুজুর বলছে, দেখে বান্দারা, এই যে আমাদের রবি চৌধুরীও এসছেন আজকে তফসির শুনতে। তখন তো আমাকে পাবলিক যখন ওইদিকে তাকিয়ে আছে, পিছনে, আমি একদম পিছনে কোনায় বসে, তখন আমাকে মঞ্চে ডাকলো, বলে যে আমাদের জন্য কিছু গাইতে হবে, এক লাইন হলেও। তখন আমি আমার নিজের লেখা, কেন আজাম দিলে যায় না মানুষ মসজিদে, ওরে কবর থেকে বলছি মা গো, আছি বড় বিপদে, কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে। এটা ওই অনুষ্ঠান, ওই মেহফিলের জন্য এটাই ঠিক আছে না? তো আমি এই ধরনের গানও করি, এটা গান বলা যায় না, গজল। ওকে, সো এইটাই হচ্ছে আপনার ভাবনা। র্যাপিড ফায়ারের অংশ মোটামুটি শেষ। আমি অনেক কিছু জেনে ফেলেছি খুব কম সময়ের মধ্যে দিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি একটু জানতে চাই, যে নতুন দুটো রিলিজ নিয়ে আমরা শুনেছি, আমার পরিকল্পনা 100 গানের প্রজেক্ট আমার চলছে অলরেডি। 100 গান মানে হচ্ছে 50টি নতুন গান আর 50টি আমার পুরনো হিট গান, যারা মানুষের পছন্দের তালিকায় আছে। এগুলো নতুন করে আবার করছি, আমার ইউটিউব চ্যানেলে দেখবে মানুষ। ওকে, যদি এমন নাও থাকে, আমার গানগুলো থেকে যাবে আর কি। মানে বলা যাচ্ছে যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া বা যে প্ল্যাটফর্মে গানগুলোর চর্চা বা প্রকাশ, এই বিষয়ে আপনি বেশ সচেতন এবং সরব। এটি আসলে কিভাবে, এই ধারণাটা আপনি অ্যাডাপ্ট করেছেন কিভাবে? অনেকেই আছে যে যারা অনেক আগের শিল্পী এখনও এই প্রযুক্তিটা বা এই প্ল্যাটফর্মটা অ্যাডাপ্ট করতে পারেনি, তো সেক্ষেত্রে কি বলবেন? এটা সময়ের সঙ্গে তোমাকে থাকতেই হবে। আমি যখন আমেরিকাতে বসে ইউটিউব চ্যানেল আমার গান দেখছিলাম, হঠাৎ দেখি উস্তাদ গুলাম আলী, মানে একটা মোবাইলের দোকান ছিল, সেটা চার্জার কিনতে ঢুকেছেন। আমি তো দেখে সব ছেড়ে দিয়ে ওনাকে পায়ে ধরেছিলাম, বলছে এই আমাদের মেরা মূল্য ইয়াং স্টার হ্যাঁ রবি, হ্যাঁ। আমি ভাই ওনার সামনে আমি কিছুই না। তো কী যেন এটা বললো তুমি প্রশ্নটা? এই যে প্রযুক্তির সাথে অ্যাডাপ্ট করা। হ্যাঁ, তখনই মনে হলো যে আমাকে, মানে আমি যদি পৃথিবীতে, মানে এশিয়া মহাদেশে বা অন্যান্য ভাষাভাষীদের কাছে যদি পৌঁছতে চাই, তাহলে আমাকে মানে গজল অন্য ভাষায় গান গাইতে হবে। যেমন আমি আরও অ্যারাবিক ভাষায় গান গেয়েছি, যেমন আমি মিডল ইস্টে গেলে অ্যারাবিকে একটা গান করবই যদি কোনো বিদেশি থাকে। আর গজল তো হিন্দি, এগুলি চলে আমার, মানে সব গান আমার। আচ্ছা, এখন পর্যন্ত আপনি কয়টি ভাষায় গান করেছেন? ভাষা বলতে কোরিয়ান, এগুলি বিভিন্ন চ্যানেল, টিভি চ্যানেলের জন্য, মানে সরকারিভাবে কিছু গাইতে হয়েছে মালয়েশিয়ান ভাষায়, কোরিয়ান ভাষায়, তারপর হিন্দি তো আছেই, উর্দু, বাংলা। এতগুলো ভাষায় গান রপ্ত করার পর কোন ভাষায় গাইতে সব থেকে বেশি ভালো লাগে? এটা কি বলা যায়? বাংলা, বাংলা, বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওকে, বাইরে যখন স্টেজে গান করেন, দেশের বাইরে, দেশের তো একটা ভিন্ন ব্যাপার আছে, দেশের জনগণ, বাইরে যখন গান করেন, একটা ভিন্ন দেশের শিল্পীর গ্রহণযোগ্যতা তাদের কাছে কেমন থাকে?
একসময় আমার মনে হয় সে সুইডেনে একটা ফিনল্যান্ডের একটা মানে 18 তলা একটা শিবের মধ্যে আমরা গিয়েছিলাম। আমার সাথে আমাদের কিবোর্ডিস্ট বাপ্পিদা ছিল। তো ওরা অ্যানাউন্স করলো যে বাংলাদেশের কিছু শিল্পীরা এখানে আছেন। তখন আমরা বাংলা ভাষাতেই গান করলাম। আর ওদিন বয়স্কদের মানে ইয়ে ছিল, ওটা ভ্যাকেশন আর কি, সব বয়স্ক 70, 60, 80 এরকম। অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আছে এই বয়সে ওখানে। তো এরা বসে মুগ্ধ হয়ে শুনছিল, আমরা গাচ্ছিলাম বাংলা গান। তো গানের কোনো ভাষা নেই, বেসিক্যালি সুরে গাইলে তুমি শুনবেই, মানুষ শুনবে। তাই আসলে কোন শিল্পী গাইছে, কোন দেশ থেকে এসেছে, কোন সীমারেখার মানুষ, সুরটা, হ্যাঁ, তোমার ইমোশন যদি থাকে শুনতে বাধ্য। ওকে, আমরা আয়োজনের একেবারেই শেষ দিকে চলে এসেছি। ছোট্ট করে যদি এ প্রজন্মের শিল্পীর প্রতি বা গানের শিল্পীদের প্রতি কোনো পরামর্শ দিতে হয়, আপনি কি দিবেন? পরামর্শ না, আমি আসলে জ্ঞান দিতে পছন্দ করি না। আমি বলবো আপনারা মানুষকে সম্মান দিবেন, ভক্তদের সাথে ভালো ব্যবহার করবেন, শিল্পী হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। আমরা সবাই তো একদিন চলেই যাব, যেন চলে যাওয়ার পরেও আপনার কথা মানুষ মনে রাখে। বাহ, অনেক অনেক ধন্যবাদ আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। আগামীতে আবারও দেখা হবে। ধন্যবাদ চ্যানেল আই, তারকা কথন, প্রিয় চ্যানেল। ভালো থাকবেন। ভালো লেগেছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের শিল্পী যে কথাগুলো বললেন সেগুলো আশা করি আমাদের এই প্রজন্মের যারা শিল্পী আছেন, গানের অনুরাগী আছেন, তারা হৃদয়ে ধারণ করবেন। এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।